আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ আজ। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,১৫২ জন প্রার্থী। কলকাতায় উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের মরদেহের অংশ কিনা নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়। হত্যায় অভিযুক্ত শিমুলের সহযোগী যশোরে আটক। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এবং এভারেস্ট ও লোৎসে জয়ী ডাক্তার বাবর আলীকে চট্টগ্রাম বিমানবন্দরে রাজস্বিক সংবর্ধনা। দেশের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ইসি জানায়, এই ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে কমিশন ২২টি উপজেলার ভোট স্থগিত করায় আজ ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। উপজেলা পরিষদ নির্বাচনের এই ধাপে ১,১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি ও পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমল নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ লাইন ভেঙে মাংসপিণ্ড উদ্ধার করেছে ঢাকার গোয়েন্দা দল। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর শরীরের মাংস ওই ভবনের কমোডে ফ্লাশ করা হয়েছে এমন অনুমান থেকে এই তৎপরতা চালিয়েছিল পুলিশ। তদন্ত কাজে কলকাতায় থাকা ঢাকার গোয়েন্দা প্রধান চ্যানেল আইকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলে ধারণা, তবে ডিএনএ পরীক্ষার আগে কিছুই নিশ্চিত করে বলা যাবে না। কোনো মহলের সহায়তায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভূঁইয়া আরেক নামে বাংলাদেশি পাসপোর্ট করেছেন, তারও তদন্ত চলছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। কলকাতায় রাজ্য পুলিশ প্রধানের সঙ্গে মঙ্গলবার সকালে আবারও বৈঠক করেন ঢাকার গোয়েন্দা প্রধান। তদন্তের খুঁটিনাটি অগ্রগতি নিয়ে তাদের আলোচনা হয়। কলকাতায় থাকা ঢাকার গোয়েন্দা দল আজও এমপি আনারের লাশের সন্ধানে প্রবল বৃষ্টির মধ্যে নিউ টাউনের হাতিশালা লেক ছাড়াও আশপাশের কয়েকটি স্থানে তল্লাশি চালায়। কলকাতা নিউ টাউনে হত্যাকাণ্ডের পর কোথায় কিভাবে ফেলা হয়েছিল আনারের মরদেহ, রিমান্ডে সে সম্পর্কে ধারণা দিয়েছে শিমুল। কলকাতায় গিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী মরদেহের সন্ধানে মঙ্গলবার দুপুর পর্যন্ত তল্লাশি চালান ঢাকার গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। কলকাতার ওই বাসার সেপটিক ট্যাঙ্ক তল্লাশি করে মেলে মাংসপিণ্ড। মনে করা হচ্ছে সেটি মানুষের মাংস। ডিএনএ পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে ল্যাবে। আমরা সিআইডি পুলিশের সাথে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি মাননীয় সংসদের সঙ্গে যাকে হত্যা করা হয়েছে তার 3টা যে ফ্লাশ ফ্লাশ করে যেখানে বাথরুমের সেগুলিতে কোনো মাংস বা কোনো কিছু ফেলেছে কিনা ফ্লাশ করে, সে কারণে যে পানিটা যেখানে গিয়ে জমা হয় ভাঙ্গার কথা বলেছি, রিকোয়েস্ট করেছি। সেখানে কোনো তার মাংসের কিছু কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, আরেকটা অস্তিত্ব পাওয়া যায়। নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান শিমুল ভূঁইয়া যশোর খুলনা অঞ্চলে এক আতঙ্কের নাম। এই পার্টির আধ্যাত্মিক নেতা
ডাক্তার মিজানুর রহমান টুটুলের শ্যালক। তারই হাত ধরে এই জগতে শিমুলের প্রবেশ। তদন্তকারীদের চোখে এমপি আনারের কিলিং মিশন প্রধান ছিল শিমুল। ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে কলকাতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার দেশে ফিরে গ্রেপ্তার শিমুল ভূঁইয়া এখন রিমান্ডে। আমানুল্লাহ নামে এক পাসপোর্ট নিয়ে কিন্তু সেখানে গিয়েছে। তো এখন আমাদের কথা হলো সে কিভাবে আমানুল্লাহ হয়ে গেল, কিভাবে সে জন্ম সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে পেল, এবং তার আদৌ কোনো এনআইডি কার্ড আছে কিনা তদন্ত করে আমরা বলতে পারব। ঢাকার গোয়েন্দাদের ধারণা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় শিমুল ভূঁইয়ার ভুয়া পাসপোর্টটি তৈরি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার সাইফুল আলম মেম্বারকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, সাইফুল মেম্বার শ্রমিক পরিচয় ওই হ্যাচারিতে 5 দিন ধরে অবস্থান করছিল। সে মনিরামপুরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি আরও জানান, সাইফুল চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমান উল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তাকে গ্রেফতারে অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে যশোরে সংগঠিত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এমপি আনার হত্যায় তার সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানান ডিবির ওই কর্মকর্তা। খোঁজাখুঁজি করার পরে এই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ায় শিমুল ভূঁইয়াকে অ্যারেস্ট, এরপর থেকেই সে এখানে গাঁডা দিয়ে আছে। এখন আমাদের যে ঘটনাটা উদয় শঙ্করে ওই সব সে স্বীকার করছে, সে সুমন সহ আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং হত্যার জন্য সেগুলো সে স্বীকার করছে। আজকে তার হেফাজতে কিন্তু এক্সক্লুসিভ পাওয়া গেছে বোমা তৈরির যে সরঞ্জাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে দুদক কমিশন থেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। তারপরই সংশ্লিষ্ট অনুসন্ধানকারী দলের পক্ষ থেকে এই তলবি নোটিশ পাঠায়। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাঠে নামে দুদক। ইতিমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 200-এর বেশি স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দেন আদালত। এছাড়া স্ত্রী সন্তান সহ বেনজিরের বিয় হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ মানবাধিকার রক্ষা, শান্তি স্থাপন ও স্থানীয়দের সঙ্গে ভালোবাসা দিয়ে মিশে যাওয়ার অসামান্য ক্ষমতা থাকার কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান থাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ। জাতিসংঘ মিশনে কাজ করা সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, পেশাদারিত্ব আর মূল্যবোধের কারণেই সবসময় এগিয়ে থাকে বাংলাদেশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের কার্যক্রমের ইতিহাস দীর্ঘ 4 দশকের। এই সময়ে বিশ্বের 43টি দেশে 63টি জাতিসংঘ মিশন সম্পন্ন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রতিটি স্থানেই পেয়েছে আকাশচুম্বী সফলতা ও স্থানীয়দের ভালোবাসা। বর্তমানে 13টি দেশে 6092 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে। এর মধ্যে নারী সদস্য 493 জন। বাংলাদেশের ট্রুপস কিন্তু সবসময় কমিটেড। যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছে সেই উদ্দেশ্যের প্রতি একটা ফোকাসড একটা অবস্থানের কারণে গ্র্যাজুয়ালি আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় হয়েছে, যে কারণে এখনও আমরা সে অনেক আগের থেকেই হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে রয়ে গিয়েছি।
দেশে দেশে শান্তি রক্ষাই শুধু নয়, স্থানীয়দের সাহায্যে এগিয়ে আসা, শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল করা সহ নানা মানবিক কাজে সবার আগেই এগিয়ে আসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সবচেয়ে বেশি ভূমিকা পালন করে মানবাধিকার রক্ষায়। ইউএনের যে আপনার আইন, সিলেকশন প্রক্রিয়া, তার সবগুলোই আমরা মানি, বরং আমরা একটু বেশি মানি। আপনার সিলেকশন প্রসেসের কথা বলেন, আর্মি তার মতো সিলেক্ট করছে, নেভি এয়ারফোর্স করছে, এটা ফিল্টার্ড হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে, ইউএন হেডকোয়ার্টার্সে, পুলিশও তার মতো করছে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনে করা হচ্ছে, তারপরে আমাদের ক্রাইটেরিয়া মেনে করা হচ্ছে। ইউএনের কাছে যে অপরাধ না, যদি আমাদের দেশীয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা অপরাধ হয়ে থাকে, আমরা খুব কঠিন অবস্থানে চলে যাই। আমরা তার অনেক প্রমাণ আছে, আমরা এগুলো করে আসি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন, যুদ্ধক্ষেত্রের ধরন এখন পাল্টেছে। একমাত্র পদাতিক বাহিনী আর বিশাল অস্ত্র ভাণ্ডার দিয়েই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার। সব মিলিয়ে সক্ষমতায় এখন অনেক এগিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট 2024-25। বিদ্যুৎ জ্বালানি খাতে এখন চতুর্মুখী সংকটে। ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অবমূল্যায়নে এই সংকট আরও বেড়েছে। ভর্তুকি বাড়ানো, বকেয়া শোধ করা, টাকা আর ডলার জোগাড় করার সাথে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের মধ্যে সমন্বয় করে বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক উন্নতি হলেও এখনও তা টেকসই হয়নি সব মানুষের জন্য সাশ্রয়ী। এ খাতে খরচ কমার চেয়ে দিন দিন বাড়ছেই। জ্বালানি তেল আমদানিতে ভর্তুকি তুলে দেওয়া হলেও বিদ্যুতের দায় আর চলতি বিনিয়োগে সামাল দেওয়া যাচ্ছে না, তাই বারবার দাম বাড়ানোর দিকে হাঁটছে সরকার। এই পরিস্থিতিতে বিদ্যুৎ জ্বালানি খাতে কেমন বাজেট দরকার জানালেন বিশেষজ্ঞরা। দুইটা জিনিস দেখতে চাই, একটা হচ্ছে যে আমাদের ভর্তুকিটা দেওয়ার অ্যামাউন্টটা যেন ঠিক থাকে, আর যেন ড্রিলিংয়ের টাকাটা থাকে। এর সাথে সাথে আমাদের লক্ষ্য করতে হবে যে নবায়নযোগ্য শক্তি, যেটার কথা আমরা বারবার বলছি, এটা বাড়াতে হবে। যেসব ভুল পরিকল্পনার মাধ্যমে এতদিন গত 10 বছর চলছি, সেটাকে তো আমরা শুধরাতে পারি নাই। এই বাজেটে একটা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা অ্যালোকেশন থাকতে পারে। আর আমাদের যেহেতু প্রাইমারি এনার্জির যথেষ্ট সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবতই, তো দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের বাপেক্সের সক্ষমতা যদি বাড়ানো যায় এবং এজন্য যদি বাজেট অ্যালোকেশন বাড়ানো যায় এবং আমরা যদি নিজস্ব গ্যাস উত্তোলনে অনশোরে যদি আমরা উত্তোলনটা বাড়াতে পারি, তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভর জ্বালানি যে ব্যবস্থা আছে এখান থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে পারব। দাম নিয়ন্ত্রণের চেয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের দিকে নজর রেখে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে। উল্লেখযোগ্য হারে সাবসিডি কমানোর খুব সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত ডলারটা একটা সহনশীল পর্যায়ে না আসবে। 2016 সাল থেকে আমাদের মূলত বিতরণ এবং সঞ্চালন কেন্দ্রিক বাজেটটা হয়ে ওঠে, এবং এবারকার বাজেটটাও আমরা সঞ্চালন বিতরণ কেন্দ্রিক বাজেটটা সঙ্গত কারণেই করেছি যে আমরা যদিও ইতিমধ্যে শতভাগ মানুষকে অ্যাক্সেস দিয়েছি, বিদ্যুতের সুবিধা দিয়েছি, কিন্তু নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ দিতে হলে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নতি দরকার। প্রাথমিক জ্বালানি সরবরাহে প্রচুর ঘাটতি থাকলেও বরাবরের মতোই জ্বালানির চেয়ে বিদ্যুতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুতে 4000 কোটি টাকা বাড়িয়ে আগামী বাজেটে 34,336 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। থাকছে প্রায় 700 কোটি টাকার থোক বরাদ্দ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করে দেশে ফেরা ডাক্তার বাবর আলীকে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে রাত 9:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিজ শহর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ভক্ত এবং শুভানুদ্দায়ীরা
উষ্ণ অভ্যর্থনা জানান। এবারে কৃষি সংবাদ। নীলফামারীতে চলতি বড় মৌসুমের সমলয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। 4 মাস আগে ডোমার উপজেলার 60 জন কৃষক 50 একর জমিতে যন্ত্র দিয়ে ধান রোপণ করেন। বর্তমানে তারা কম্বাইন হারভেস্টার দিয়ে উৎপাদিত ধান কাটছেন। এতে কৃষকের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে ধসে গেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ, আর এতে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি। আতঙ্কে দিন যাপন করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধসে যাওয়া অংশে দ্রুত মেরামতের কাজ চলছে। এবারে খেলার খবর।